রবীন্দ্রনাথ বলছেন, যেখানেই পাই বন্ধু সেখানেই হয় নবজন্ম। আমারও নবজন্ম হবে আজকে, কারণ আমি সৌভাগ্যবান যে সিসিএন বিনোদন অগস্ট মাসের প্রথম রবিবার, যেটা আন্তর্জাতিকভাবে উদযাপিত হয় বন্ধুত্ব দিবস রূপে, সিসিএন বিনোদন স্থির করেছেন যে আমরা স্থির করেছি এটা আমরা উদযাপন করব আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। আর উদযাপন করব এরকম 7 জন বিশিষ্ট ব্যক্তির সাথে শিলিগুড়ির থেকে, যারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য তো বটেই, কিন্তু তার সাথে তাদের বিষয়ে বলতে গেলে সেই রবীন্দ্রনাথের আরও একটা কথা মাথায় আসছে। বন্ধু প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ লিখছেন, কিছু কিছু মানুষ আছেন যারা পৃথিবীতে আসেন বন্ধুই হওয়ার জন্য। এই 7 জন ব্যক্তির সাথে আজকে যে আমি কথোপকথন করব আমাদের আলাপচারিতায়, যেটা দর্শকরাও শুনবেন, আপনি বুঝবেন এরাও পৃথিবীতে এসছেন বন্ধু হওয়ার জন্যই। তাই বলছিলাম যে আমার নবজন্ম হবে, নতুন বন্ধু পাবো, আপনারাও পারবেন এই বন্ধুদের। তো এবার শুরু করব। আমি একদম আমার ডান দিকে যিনি আছেন তাকে দিয়েই শুরু করব। ইনি হচ্ছে শ্রী অরিন্দম রায়, ডিআই, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক, সহকারী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। আমরা প্রথমে নস্টালজিয়া দিয়েই শুরু করি, মেমোরি। হ্যাঁ, এখানেও হেলেন কেলারের একটি কোট, সো লং অ্যাজ দ্য মেমোরিজ অফ সার্টেন বিলাভেড ফ্রেন্ডস লিভস ইন মাই হার্ট আই শ্যাল সে লাইফ ইজ বিউটিফুল। যতদিন বন্ধু স্মৃতি আছে ততদিন বোধহয় বলা যায় যে জীবন সুন্দর। এমনিভাবে আপনার বন্ধুকে নিয়ে কোনো সুখ স্মৃতি দিয়ে আমাদের আড্ডার ভূমিকা তৈরি হোক। বন্ধু নিয়ে প্রত্যেক মানুষেরই কিছু স্মৃতি থাকে, সুখ স্মৃতি। আমি শিলিগুড়ি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ঠিক বাড়ির উল্টো দিকেই ছিল। আর সেই সময় শিলিগুড়িতে ফুলেশ্বরী নদী শিলিগুড়ির মাঝখান দিয়ে প্রবাহিত, যে নদীটি, সেই নদীটি পাশেই আমাদের বিদ্যালয় ছিল। তা আমার খুব মনে পড়ে যে আমার ছোটোবেলার সেই ক্লাস 1-2 পড়বার সময় আমার বন্ধু বিশ্বজিতের সাথে ওই নদীর পাড় ধরে আমরা একেবারে বর্তমানে ভক্তিনগরে যে ফুলেশ্বরী নদী, সেই নদী অবধি হেঁটে হেঁটে চলে যেতাম, এবং সেটা অবশ্যই স্কুল পালিয়ে। এবং সেই স্মৃতিটা এখনও মাঝে মাঝেই স্বপ্নের মধ্যেও আসে যে ওই নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং সে যেতে যেতে একসময় একবার ওই মাঝে মাঝে পালাতাম। তো একদিন দেখেছিলাম যে ওই ফুলেশ্বরী নদীর পাশেই একটি মনে হয় কোনো ডেড বডি পড়েছিল। তারপর থেকে ভয়ে আর নদীর পাশ দিয়ে হাঁটতাম না। তারপরে আমরা কি করতাম, শিলিগুড়ি টাউন স্টেশন থেকে যে ট্রেনগুলি সোজাসুজি ওই জংশনের দিকে যেত, ওই ট্রেনের পাশ দিয়ে দৌড়াতাম আমরা সঙ্গে, এবং সিনিয়র লোকরা আমাদের খুব মানা করতো, ওইভাবে দৌড়াবে না, তোমাদের অনেক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে। সেই সব স্মৃতির কথা, ছোটোবেলার স্মৃতি, এগুলো খুব মনে পড়ে। তারপরে তো বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে অনেক বন্ধু এসেছে, তাদের সাথে অনেক স্মৃতি আছে, কিন্তু ছোটোবেলার এই দুঃসাহসিক স্মৃতিগুলোর কথা কোনোদিনও ভুলতে পারবো না। তখন এই নদীর পাড় খুব সুন্দর ছিল এবং বালু ছিল, সেখানে এত বসতি হয়নি, নদী ধরে অনেকটা দূর যাওয়া যেত। এবং ফুলেশ্বরী নদী, যেটা এখন আমরা মজা একটা নর্দমা মনে হয়, সেটা কিন্তু স্বচ্ছ জলে একেবারে পরিপূর্ণ ছিল। সেই সময় সেখান দিয়ে আমরা যেতাম। বাহ, দারুণ। বন্ধুত্ব নিয়ে বোধহয় নস্টালজিয়া আমাদের সবার আছে, মানে সেটা আমরা চরিতার্থ করবো আজকে দিনটাতে। এবার একটু অন্যরকম বিষয়ে যাই। অফকোর্স বন্ধুত্বকে উদযাপন করার জন্যই সবসময় সবকটা বন্ধুত্বর সম্পর্ক যে খুব মধুরভাবে চলে তা কিন্তু নয়। লাইক আপস অ্যান্ড ডাউনস ফ্রেন্ডশিপেও প্রচণ্ড লাইক এ রোলার কোস্টার রাইড। আর এতে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে টম অ্যান্ড জেরি। ওদেরকে সেই অর্থে আমরা বন্ধু বলবো না, দুজন দুজনকে সহ্য করতে পারে না, কিন্তু দুজন দুজনের পরিপূরক, একজন অসম্পূর্ণ আরেকজনকে ছাড়া। আমার পাশেই যিনি বসে আছেন, ডক্টর সন্দীপ সেনগুপ্তা, ডিন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। ডাক্তারবাবু নামটা বললেই যেটা চলে আসে মাথায়, পেশেন্ট, পরস্পরের পরিপূরক, টম অ্যান্ড জেরি। রিলেশনশিপটা আপনার অভিজ্ঞতা, এই সমীকরণটা টম অ্যান্ড জেরি, না কখনো আপনার হয়েছে যে এরকম কোনো পেশেন্ট যেখানে, অফকোর্স আমরা অ্যাজ এ পেশেন্ট হিসেবে উই অলওয়েজ লুক আপ টু ডক্টরস, কিন্তু আপনি অ্যাজ এ ডক্টর আপনি ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট পেশেন্ট, মানে ওই পেশেন্টকে আপনার মনে হয়েছিল একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, এরকম যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। নিঃসন্দেহে অ্যাকচুয়ালি ডাক্তার পেশেন্টের সম্পর্কটা ঠিক টম অ্যান্ড জেরির মতো নয়, কিন্তু অনেক ক্ষেত্রে প্রচার হচ্ছে এমনভাবে যে টম অ্যান্ড জেরির
মতো হয়ে যাচ্ছে, যে রোলার কোস্টার রাইডের সম্পর্কটা রয়েছে এবং একজন আরেকজনকে ছাড়া চলতেও পারে না, আবার আর একজন আরেকজনকে দেখলেও রেগে যাচ্ছে। ব্যাপারটা সেরকম নয়। সত্যি কথা বলতে ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন যে ইট ইজ নাইদার হোমিওপ্যাথি নর অ্যালোপ্যাথি, ইট ইজ সিম্প্যাথি হুইচ কিওরস। কিন্তু এখন আমরা এমপ্যাথির কথা বলি। আমি নিজেও এটা বিশ্বাস করি এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এইরকম একটা নোবেল প্রফেশনে আছি, কিন্তু আমরাও কখনো পেশেন্ট হই, কখনো পেশেন্টের পরিজন হই। কাজেই আমাকে তাদের জায়গায় রেখে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। অনেক সময় হয়েছে আমি আমার কোনো স্কুলের বন্ধু, কলেজের বন্ধুদের, বাড়ির কেউ অসুস্থ হয়েছেন, তাদের পরিজনের সঙ্গে অ্যাম্বুলেন্সে গেছি, সারা রাত জেগেছি, বা কোনো কারণে ক্রিমেশনের ওখানে সারা রাত গেছি। কাজে আমি খুব কানেক্ট করতে পারি যারা রাত বিরেতে পেশেন্ট নিয়ে আসেন। অনেক সময় তাদের বাড়ির মানুষদের সঙ্গে, পেশেন্টদের তো চিকিৎসা আমরা করছি, কিন্তু বাড়ির মানুষদেরকে অনেক সময় গল্প করি বা গাইডেন্সও দেওয়া হয় যে সবাই মিলে একসাথে রাত জাগবেন না, পালা করে করে জাগুন, বা কোনো কিছু এমনি গল্প হচ্ছে। কাজে এগুলো চলতে থাকে, এগুলো কোনো বিশেষ সাপোর্ট, এটা চিরকালের। এবং কতজনের সাথে হয়েছে পরবর্তীকালে ফোনে কথা হয়েছে, তারা অনেক কিছু তাদের আপডেটস পাঠান বা কখনো এলে দেখা করেন, আমাকেও তাদের ওখানে গেলে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। কাজে সম্পর্কটা খুবই মধুর এবং একে অন্যের পরিপূরক, সত্যি কথা বলতে। টম এন্ড জেরি, কারণ আমিও তো পেশেন্ট হিসেবে কোভিডের সময় ভর্তি ছিলাম এবং আমার বাড়িরও কেউ অসুস্থ হলে তখনও তো আমি অ্যাজ পেশেন্টের রিলেটিভ যে ট্রিটিং টিম তাদের সঙ্গে কথা বলি। কাজে এই সম্পর্কটা যেমন মধুর, সেরকম পুরোপুরি মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপারটাও নয়। এর মধ্যে একটা ইন্টারসেকশন সেটের থিওরি রয়েছে। এবার আমাদের মধ্যে যিনি মহিলা, তার বোধহয় পরিচয় দরকার হয় না, তোমাকে বোধহয় সবাই চেনে, তাই না? ঠিক আছে, শিলিগুড়ির বিশিষ্ট নৃত্যশিল্পী, অর্চকের কর্ণধার অদিতি। আমি খুব সৌভাগ্যবান যে তোমার সাথে স্টেজ শেয়ার করেছি। টম অ্যান্ড জেরি বিষয়টা নিয়ে উঠছিল, যেহেতু তোমার সাথে স্টেজ শেয়ার করেছি, তোমাকে এই কোয়েশ্চেনটা, আমরা জানি ব্যাক স্টেজ কত রকম, মানে ফ্রন্ট স্টেজ তো অডিয়েন্স দেখছে, ব্যাক স্টেজ যে কতটা রকম এফর্ট যায় এবং লাস্ট মোমেন্ট কত চেঞ্জেস, এই রিস্ক। তোমার কি এরকম কখনো মনে হয়েছে এরকম শো করতে গিয়ে এমন একজন কাউকে যাকে তোমার এক্সপেকটেশনই ছিল না যে কোনো হেল্প আসবে, কিন্তু হেল্প করলো, মানে তুমি একটা প্রকৃত বন্ধুর পরিচয়, কারণ এটা তো একটা কথাই আছে, ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এরকম আরও একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে তোমার থেকে, দুজন শিল্পী প্রতিদ্বন্দ্বী নাকি বন্ধুত্ব হতে পারে? আচ্ছা, আমি প্রথমেই তোমার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যে আমাদের সম্প্রতি একটি অনুষ্ঠান যেটাতে তুমি আর আমি একটা স্টেজেই ছিলাম, সেখানেই আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি জানতামও না যে মানে এরকম দৃশ্যায়ন ছিল যে আমি উপর থেকে চিতায় ঝাঁপ দেবো প্রমিলার দৃশ্যে। তো আমি ঝাঁপ দেবো সেটাও জানি এবং সেটার মধ্যে প্র্যাকটিসও হয়েছিল, কিন্তু যে টুলটার উপর পা দিয়ে নামার কথা, সেই টুলটা ভাঙা, সেটা আমার জানার ছিল না। সেটা ওখানকার যে টেকনিশিয়ান এক ভাই রমেন, সে তার আগে ওটা রেডি করে রেখেছিল যে দিদি তো ওখানে লাফ দেবেন এবং উনি পড়ে যাবেন, আমি জানি, তো তাকে ধরতে হবে। বা রমেন দেখছি আমাদের, না হলে আমি মেসেজটা পাঠিয়ে দেবো ওকে। ও যে এত সুন্দর করে লাইটের জন্য ও বসেছিল, আলোক সম্পাতে ও ছিল, তো ও ওখানে বসে যে রেডি হয়েছিল যে দিদি এখন পড়বে আর আমি হাতটা আগিয়ে দেবো, তো আমার হাতে পড়লে আমি তাকে ধরে নিয়ে যাব। এই যে জিনিসটা, এটা তো একদম মানে আমার অজান্তেই এত সুন্দর বন্ধুত্বের হাতটা পেলাম। তো ওই আমরা তো বলি না, যদি বন্ধু হও বাড়াও হাত, ও ঠিক ওই সময় হাতটা বাড়িয়ে আমাকে একদম রক্ষা করেছিল। তো এইগুলো ছোট ছোট পাওয়া। আর তুমি যেটা বললে যে সহশিল্পী কি সহযোদ্ধা, বা আমরা কিন্তু সহযোদ্ধা কথাটা আমি বলিনি, আমি প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা কাম্য, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা বোধহয় কাম্য নয়। তো তবে এটা ঠিক যে আমরা শিলিগুড়ি শহরে এবং উত্তরবঙ্গে যারা কাজ করছি নৃত্য জগতে, তারা কিন্তু সবাই একই রকম মানসিকতার, এবং আমরা কোথাও একটা ভালো কাজ করলে আরেকজনকে শেয়ার করি, এবং অনেক সময় এরকম হয় যে চলো একটা ভালো কাজ করি। এটা কিন্তু বন্ধুত্বতা না থাকলে কখনোই হতো না। তবে এটাও ঠিক যে একটা তো কথা সবাই জানে যে ভালো কাজ করলে একটু শত্রু হয়ই, হ্যাঁ, আর সেটা শত্রুতা হলে ধরে নিতে হবে যে না, তাহলে বোধহয় ঠিক পথে এগোচ্ছে না, বা সেটা হওয়াও তো ভালো। দেখো, শত্রু থাকলেই তুমি বন্ধুর ইয়েটা জানতে পারবে, বন্ধুর গুরুত্বটা।
শত্রু শব্দটাতে খুব আপত্তি। হ্যাঁ, সুস্থ প্রতিযোগিতা থাক, আমরা একসাথে কাজ করব। কারোরটা দেখে যদি মনে হয় যেটা ভালো, তো ওটাকে আমি ফলো করব অবশ্যই। কিন্তু মানসিকতা আমাদের কোথাও একটা যেন একরকম। আমরা দিনের শেষে কিন্তু একসাথে, আমরা যারা সহশিল্পী, দিনের শেষে কিন্তু একটুখানি গল্প করি, মজা করি, এবং সেটাই আমাদের পাওয়া। এই বয়সে আর নতুন করে নতুন জায়গা অর্জন করার কিছু নেই। তো তবে নতুন যারা আসছে, নতুন প্রজন্ম, আমরা যে অনেক বোদ্ধা তা নই, তবুও মনে হয় নতুন প্রজন্মের কাছে এটা বলার যে আমরা যেভাবে হাত ধরে চলছি না, সবাই এভাবেই চলুক, অনেক শান্তি তাতে। একটা উদাহরণ, মানে সত্যি কথা বলতে, এই যে বললেন যে দুজন শিল্পী কখনো বন্ধু হতে পারে কিনা বা একে অপরের পাশে থাকতে পারে কিনা, বাঙালি যে দুজনকে নিয়ে দ্বিধা বিভক্ত আড়াআড়ি ভাবে, হেমন্ত না মান্না। হেমন্ত মুখার্জি একটা সময় রানু মুখার্জি তার কন্যা তাকে বলেছিলেন যে ক্লাসিক্যাল গান শেখার জন্য, মান্না দেখে বলেছিলেন যে আপনি একটু গাইড করুন। এমনকি কবিতা কৃষ্ণমূর্তির নাম তো প্রথমে সারদা কৃষ্ণমূর্তি ছিল, হেমন্ত মুখার্জি কিন্তু সেই নামটা পরিবর্তন করতে বলেছিলেন এবং ওনাকে প্রথম ব্রেক দেন কবিতা কৃষ্ণমূর্তিকে। এমনকি এটাও উনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যেতেন। কিন্তু একটা সময় মান্নাদের যখন প্রয়োজন হলো কোনো ট্যুরে যাওয়ার, তখন একজন ভালো শিল্পী খুঁজছিলেন, হেমন্তবাবুই কিন্তু মান্নাবাবুর কাছে কবিতা কৃষ্ণমূর্তিকে ইন্ট্রোডিউস করালেন। কাজে এরকম অনেক উদাহরণ আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওস্তাদের মাস শেষ রাতে আমাদের লাস্ট প্যানেলিস্টের কাছে যাব, এবং তাকে লাস্টে এই কারণেই রাখা যায়, তিনি তার বিনয়ের জন্যই হোক বা ট্রু জেন্টলম্যান, উনি সব সময় জুনিয়রদেরকে জায়গা করে দিয়েছেন। এবং শিলিগুড়ির বিশিষ্ট লয়ার সুজিত রাহাকে এই কোয়েশ্চেনটা করা যায়, টিনটিন মানে হার্জের বিখ্যাত টিনটিন এবং তার বন্ধুত্ব ক্যাপ্টেন হেডকের সাথে, অসমবয়সী বন্ধুত্ব, আমাদের ঘরের ছেলে ফেলুদা আর লালমোহন গাঙ্গুলি, এরকম অনেক উদাহরণ আছে। অ্যাজ এ লয়ার, কারণ আপনাদেরকে অনেক জুনিয়রের সাথে কাজ করতে হয়, এরকম এই সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা, এটা কি ফ্রেন্ডশিপে যেতে পারে বা নাকি বয়স একটা ইস্যু টু বিকাম ভেরি গুড ফ্রেন্ড? ঠিক এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমি আজকে এই সুযোগটা নিচ্ছি বন্ধুত্ব দিবসে, আমার শৈশব থেকে শুরু করে এ যাবৎকালে যত বন্ধু হয়েছে, হ্যাঁ, আজও আমি একটু বন্ধু প্রিয় মানুষ, তা সেখানে যত বন্ধু হয়েছে প্রত্যেককে আমি আমার এখান থেকে শুভকামনা জানিয়ে নিচ্ছি এই সুযোগে। এবং তারপরে আমি আসছি তোমার প্রশ্নের উত্তরে। এটা যেরকম তুমি বললে যে দীর্ঘদিনের আমার প্র্যাকটিস তো বেশ অনেক দিনই হলো, তো তুমি জুনিয়রদের সঙ্গে বন্ধুত্ব, আমি বরং একটু চেঞ্জ করে আমার সিনিয়রের সঙ্গে আমার সম্পর্কটা বলি, কারণ সেটা অনেকটা কিছুই বলার তার মধ্যে আছে। আমার গোটা জীবনটাই সেই বন্ধুত্ব হাত ধরেই চলছে, এখনো চলছে। তো শিলিগুড়ির একজন প্রথিতযশা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি এলএলবি তে উনি ফার্স্ট ছিলেন নর্থবার্ন ইউনিভার্সিটিতে, এবং একদম বিদগ্ধ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার কাছে প্রথম যেদিন আমি জুনিয়র হিসেবে আমি পৌঁছলাম, আর কি জুনিয়র হিসেবে না, মানে জুনিয়র হওয়ার জন্য বাবার সঙ্গে গিয়েছিলাম, বাবা আগেই যোগাযোগটা করে রেখেছিলেন। গেলাম, দেখলাম সিনিয়র বলতে যে চেহারাটা ভাসে, যে একটা বেশ অসমবয়সী একজন হবে, তা সেরকমটা না, সিনিয়র বটি কিন্তু অতটা অসমবয়সী না, খানিকটা বড়, বেশ খানিকটা বড়। তো যাই হোক, পাগড়িতে পড়েন, শিখ সম্প্রদায়ের মানুষ, তার সঙ্গে এত সুললিত বাংলা বলছিলেন, আমি সেখানে একটা খুব ইমপ্রেসড হলাম। এবং টেবিলের উপর তাকিয়ে দেখলাম, এখনও মনে পড়ে আমার, ওই প্রতিদিন চেঞ্জ করে করে বিভিন্ন রকমের কথা দেখা থাকে না, তার মধ্যে সেদিনটাই ছিল সিক্রেট অফ সাকসেস ইজ ভেরি সিম্পল, জাস্ট ডু বেটার দেন আদার ইন ইউর ফিল্ড। তো বাকি যে সমস্ত বাবার সঙ্গে কথা হলো, বাবার সঙ্গে কথা হলো, সব মিলিয়ে এই যে প্রথম দিনের যে সম্ভ্রমটা আমি মানে নিজের মধ্যে উপলব্ধি করলাম, সেটার পর থেকে জুনিয়রশিপের ধরুন প্রথম আমার তো 1-2 বছর জুনিয়রশিপ কম্পালশন থাকে একটা, সেটা মানে পার হয়েও আমার কিন্তু তার সঙ্গে সখ্যতাটা কমলো না। কারণ ইতিমধ্যেই আমরা একে অপরকে যেমনভাবে বোঝাপড়ার মধ্যে দিয়ে যে জায়গাটাকে পৌঁছেছিলাম, উনি যথেষ্ট নির্ভর করতেন আমার উপরে, এবং আমি তার কাছ থেকে সমানে শিখছি। আর এই সমস্ত লাইনে তো শেখার কোনো শেষ হয় না। তো সেই জন্যে আমার নিজের তারপর চেম্বারও হলো, তার সঙ্গে সেখানে আমার জুনিয়র আসা শুরু হলো এবং আমার স্টাফরা এলো, কিন্তু আমি কিন্তু ওইখানে যাওয়ার অভ্যাসটা আর ছাড়তে পারিনি এবং সেটা করতাম। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কাজে আমরা একসঙ্গে যৌথভাবে হাত দিই, যেমন তোমরা জানো কলেজ একটা হয়েছে বা আমাদের অন্যান্য প্রজেক্টগুলো, সব এগুলো পরে যৌথভাবেই আমরা করি।
এবং এইখানে যে সহমর্মিতা আর মানে পারস্পরিক মিউচুয়াল যেই রেসপেক্টের কথা যেটা বলা হয় সেটা, এবং তার যে একটা মানে অত্যন্ত মেধাবী মানুষ, তো সেইখানে ইমপ্রেসড হওয়াটা, আমি নিজেকে যতটুকু চিনি সেরকম ধরনের ইমপ্রেশন যদি আমার না হতো, আমি হয়তো সঠিক অর্থে সিনিয়র জুনিয়র হিসাবে সেটা জায়গায় কোথাও ক্লাস অমুক তমুক এগুলো আমাদের প্রফেশনে হয়েই থাকে, কিন্তু আমার সেই অর্থে হয় না মানে এই কারণেই উনি সত্যিকারেরই এতটাই মেধাবী মানুষ এবং এতটাই ধৈর্যশীল থেকে শুরু করে সহানুভূতিশীল থেকে শুরু করে এবং র্যাশনাল এবং খুব ট্রান্সপারেন্ট যে কোনো বিষয়। এটা আমার একটা সৌভাগ্য, সকলের একই রকম হয় না। আমার যারা সতীর্থ আমার প্রফেশনে, তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার হয় আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, কিন্তু প্রথম থেকে আমি বুঝেছিলাম এটা একটা আমার আলাদা ধরনের মানে সৌভাগ্য। এবং সেটা আস্তে আস্তে যখন পরবর্তীকালে আরও এগিয়ে চললো, তো দেখলাম যে উনিও কিন্তু ব্যক্তিগত বেশ কিছু বিষয় আমার সঙ্গে শেয়ার করছেন, মানে ব্যক্তিগত বলতে নিবিড় একদম যেটা আমরা প্রথমে ভাবি সেই ধরনের থেকে না হলেও, মানে ধরুন নিজস্ব অনেক রকমের সমস্যা বা অনেক রকমের উপলব্ধি, এবং সেটা করতে করতে যখন উনি একের পর এক অ্যাচিভ করছেন বিভিন্ন জিনিস, বা আমি কোনো জায়গায় কোনো জিনিস অ্যাচিভ করি, এতটাই ওপেন হার্টেডলি সেটাকে অ্যাকসেপ্ট করার মানে আনন্দ পাওয়া পরস্পরের ক্ষেত্রে সেটা সমানভাবে। এবং পরবর্তীকালে উনি কিন্তু অনেক এগিয়ে গেলেন, কারণ হচ্ছে উনি এখন ইন্টারন্যাশনাল যেই লায়ন্স ক্লাব, মানে 200টা প্রায় নিয়ে দেশ নিয়ে, সেখানকার ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান কিন্তু এখন। এবং তার আগে উনি হয়েছিলেন প্রথম এই ইন্ডিয়া এবং কোরিয়া থেকে দুজনই রিপ্রেজেন্ট করতেন ওই অ্যাপেক্স বডিকে, সেটাতেও উনি ছিলেন। তা উনি শিলিগুড়িতে অত্যন্ত বিনয়ী নম্র হিসাবে যেরকমভাবে, তাহলে এই জিনিসগুলো না, এই কতগুলো ব্যক্তিগত গুণ, মানবিক গুণ, এগুলো যদি কাছাকাছি আসে, কারণ প্রত্যেক মানুষের মধ্যে ভালোবাসে খারাপও আছে, হ্যাঁ হ্যাঁ, তো সেইটা হলে পারে সেখানটা অনেকখানি একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, কাজকর্মের দিক থেকেও সেটা সুবিধা এবং ব্যক্তি জীবনেও অনেক সময় সুবিধা। প্লাস এটা তো দেখাই গেছে বিভিন্ন আমরা ওই স্ট্যাটিস্টিক যখন বের হয় বা যে বন্ধু প্রকৃত অর্থে বন্ধু থাকলে একটা মানুষের জীবন অনেক সুখী হয়। হ্যাঁ, এবং সেই অর্থে আর আমার যেটা ব্যক্তিগতভাবে বন্ধুত্ব নিয়ে একটা কথা পাশাপাশি বলার কথা, সেটা হচ্ছে আমরা তো একই জায়গায় থেকে গেছি। আমার জন্ম শিলিগুড়িতে, বেড়ে ওঠা শিলিগুড়িতে, যাবতীয় কাজকর্ম শিলিগুড়িতে, তাতে আমার বিভিন্ন সার্কেল তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। এবং মানে কাকে ছেড়ে কাকে আমি মানে প্রিয় বন্ধু বলবো, কারণ একটা তো ঠিক, একটা তো এরকম হয় যে যখন বাল্য এবং কৈশোরে বেড়ে ওঠা বন্ধুত্বটা মূলত খেলাধুলো শেয়ারিং করা, বা আপনার কিছু কিছু দুষ্টুমি শেয়ারিং করা, তারপরে কিছু কিছু গল্পের বই দেওয়া নেওয়া, এগুলোর মধ্যে দিয়ে মূলত বাল্যের কৈশোরের বন্ধুত্বটা গড়ে ওঠে। এটার যে আত্মিক যোগ, সেটার কিন্তু মূল্য আলাদা। সেটা কিন্তু মানুষ শেষ বয়স পর্যন্ত সেই বন্ধুকে বন্ধুই ভাবে, এবং হ্যাঁ, তার সঙ্গে একটা আত্মিক যোগটা অন্য জায়গায় হয়ে যায়। তার সঙ্গে অন্যান্য বন্ধুত্বের যে খুব বেশি একটা অনেক ক্ষেত্রেই হয়, কাজের দুনিয়াতে এসে মানুষ অনেক সময় একটা নিবিড় সম্পর্কের মধ্যে চলে আসে, এবং সেটা আসা স্বাভাবিকও, এবং সেখানে কে কতটা ওপেননেস রাখবে, এবং সেটা আরেকজন কিন্তু বুঝতে পারে যে তাকে কতখানি এটা বোঝা যায়, এটা ভীষণ মানে কে আমাকে অ্যাকসেপ্ট করছে আর কে করছে না, এটা বোধহয় বোঝা যায়। সেগুলো আমার মনে হয় এটা এই দিনটার তাৎপর্য এটাই হওয়া উচিত, এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে, যে আমরা মানে স্বার্থের বাইরে রেখে পারস্পরিক সহমর্মিতা, তারপরে মানে শুভাকাঙ্ক্ষা, এবং ধরুন এবং কিছুটা পাশাপাশি অবশ্যই ধৈর্য, কারণ কোনো পথে চলতে চলতে তো নানা রকম ঘটনাই ঘটে যায়, যে 10টা ঘটনার মধ্যে সবটাই যে আমার পূর্ণ পছন্দের হবে বা তারটা আমার ক্ষেত্রে হবে তাও হয় না। সেটাকে সত্যিকারের যে তার বাজে কোনো ইম্প্যাক্ট হতে পারে, তাকে সময় মতন সাবধান করা, বা আমাকে সে সাবধান করবে, এই ধরনের একটা সিনসিয়ার ফ্রেন্ডশিপ, হ্যাঁ, সিনসিয়ার ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে মানুষ যদি এগোয়, তাহলে পরে জীবনও সুখের হয়, এবং সেটা অন্যান্য সাফল্যের ক্ষেত্রেও অনেক বেশি। আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, আর আপনারা দেখছেন সিসিএন বিনোদনের শো চাইছি তোমার বন্ধুত্ব, যেখানে আমি 4 জন বিশিষ্ট ব্যক্তির সাথে শুনলাম বন্ধুত্ব নিয়ে তাদের ভিউজ, তাদের দর্শন। আমরা ব্রেক নেব, বিরতির পর আরও 3 জনের সাথে আড্ডা দেব, কিন্তু তার আগে তোমাদের 4 জনের থেকেই এক লাইনে শুনতে চাইব এনি ফ্রেন্ডশিপ ডে মেসেজ, যেটা তোমরা দর্শকদেরকে দিতে চাইছো। আপনার থেকেই শুরু করি। বন্ধুত্ব সম্বন্ধে এক লাইন বলতে গেলে স্বয়ং রবীন্দ্রনাথ, আমাদের যিনি পথপ্রদর্শক, তার কথাতেই বলতে গেলে তিনি বলেছেন, প্রেম হচ্ছে মন্দির আর বন্ধুত্ব হচ্ছে বাসস্থান। মানে মন্দিরে বাস করা
মন্দিরে দেবতা চলে গেলে সেখানে বাস করা যায় না, কিন্তু বাসস্থান সেখানে সহজেই দেবতাকে প্রতিষ্ঠা করা যায়। তা আজকে এই আন্তর্জাতিক এই বন্ধুত্ব দিবসে আমরা অনেক অংশুমানকে বন্ধু হিসাবে আমি পেলাম। এটা আমার একটা বড় প্রাপ্তি বা পাওনা যে আজকে আমি ওকে বন্ধু হিসাবে এই অনুষ্ঠানে পেলাম আমার অনেক বন্ধুর মাঝে। আমিও পেলাম, তাই তো বললাম আমার নবজন্ম হবে আজকে। যাই হোক, আমাদের বয়স বাড়ার সাথে সাথে পরিচিতির সংখ্যা অনেক বাড়ে, পরিচিত মানুষ চারদিকে, কিন্তু বন্ধুর সংখ্যা কিন্তু অনেক কমে যায়, প্রকৃত বন্ধু। তো আমিও সেই রবীন্দ্রনাথেই নির্ভর করেই বলছি যে বন্ধু রহ সাথে, যে কজন আছে সেভাবেই বন্ধুময় হোক আমাদের চারপাশ। বাহ, বন্ধুত্বের তো সরাসরি কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কিভাবে গড়ে উঠবে, তাই সব বন্ধুকেই বন্ধুত্বকেই এক্সপ্লোর করার চেষ্টা করতে হয়, এবং চেষ্টা করলেই দেখা যায় তার থেকে অনেক মণিমাণিক্য বেরিয়ে আসে, এবং তাদের গুণশীলতা ক্ষেত্রেই শুধু একমাত্র নয়, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য যেই অন্যান্য নলেজ থেকে শুরু করে তারা নানা রকমভাবে শেয়ারিং করে একটা মানুষকে ঋদ্ধ করতে পারে, সেই জন্য আমরা অনেক গুণশীল মানুষকে কাছে মানে ঘেঁষতে চাই বা বন্ধুত্ব হতে চায়, মানে হওয়ার জন্য আগ্রহী থাকি, সেটা যেমন চলবে। পাশাপাশি বন্ধুত্বের একটা পিওরনেস, সেটাকে আমরা যার যার জায়গার থেকে নিজেরা যদি বুঝিয়ে রাখতে পারি তাহলেই বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। আমি একটা কথাই বলবো যে এমন বন্ধু আর কে আছে তোমার মতো, শুধু সিস্টার বলবো না, সিস্টার ব্রাদার, আমার ছোটবেলার সঙ্গীরা, আমার স্কুল কলেজ মেটসরা, আমার শিক্ষক, আমার পেশেন্ট এবং সমাজের যাদের সঙ্গে আমি মিলেছি তাদের সবার সাথে বন্ধুত্ব থাক আনন্দে দুঃখে আবেগে, বন্ধুত্ব থাক ঝড়ের মধ্যে, বন্ধুত্ব থাক জীবনের বিপর্যয়, জীবনের চরম আনন্দের মুহূর্তে, বন্ধুত্ব হোক চিরন্তন, এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, এবং বন্ধুত্বের বার্তাই কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির সনাতন বার্তা। একদম, হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ। তোমাদের সবাইকে চিয়ার্স টু ফ্রেন্ডশিপ, চিয়ার্স টু রেজিং দ্য স্টোর্স, তোমাদেরকে, তোমাদের প্রত্যেক ফ্রেন্ডসকে, সবাইকে, বিনোদনের দর্শকদেরকে। আমরা এবার নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। আপনারা দেখছেন সিসিএন বিনোদনের নিবেদন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে চাইছি তোমার বন্ধুত্ব। আমরা ফিরে আসবো বিরতির পর আরও 3 জন বিশিষ্ট ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে জাজল্যমান, কিন্তু তার থেকেও বড় পরিচয়, তারা খুব ভালো বন্ধু। দেখা হচ্ছে, সাথে থাকুন। ওই মৌসুমি মন কত রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার ঝমক, মনে মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। গুরুকুল অনুষ্ঠানটির নিবেদনে ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে। নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, আর আপনারা দেখছেন সিসিএন বিনোদনের নিবেদন চাইছি তোমার বন্ধুত্ব। বিরতির আগে আমরা 4 জন বিশিষ্ট ব্যক্তির থেকে শুনলাম বন্ধুত্ব নিয়ে তাদের ভিউজ। এবার আবার ফিরে এসছে আরও 3 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে, এবং তারা খুব ভালো বন্ধু, সেটা ক্রমশ প্রকাশ্য কথায় তোমরাও বুঝবে। শুরু করব প্রথমে আমার একদম ডান দিকে বসা শ্রী মহুয়া চট্টোপাধ্যায় থেকে, চিফ এডিটর সিসিএন নিউজ আর দূরদর্শন ও আকাশবাণীর সংযোজক।
তুমি এখন একজন এডিটর, সম্পাদক, কিন্তু যখন তুমি জার্নালিস্ট ছিলে, বা এখনও যদি আমরা ধরি এডিটর মানে একটা সিনিয়র পোস্টে, যখন কোনো জুনিয়র তোমাকে স্টোরি আইডিয়াস দিচ্ছে বা কোনো একটা হাইপোথেসিস, আমরা যদি ধরি নিই সেই জুনিয়রটি তোমার খুব ক্লোজ, খুব অন্তরঙ্গ বন্ধু, কিন্তু সামহাও গড ফরবিডস তোমার সেই স্টোরি আইডিয়াটা মনে হচ্ছে নট ওয়ার্থ, এখানে তুমি কিভাবে ম্যানেজ করো বন্ধুত্ব বনাম কাজ বা কাজের গুণ বলতে গেলে? হ্যাঁ, ঠিক। অ্যাকচুয়ালি ছোটদের সঙ্গে আমার বন্ধুত্বটা বরাবরই ভীষণ ভালো বন্ডিং। ছোটদের বলতে সরি, তুমি এখানে জুনিয়র বোঝাচ্ছ? জুনিয়র বয়সে ছোট, যে কোনো ক্ষেত্রে, আমি দুটো ক্ষেত্রেই বলবো, তাদের সঙ্গে বন্ধুত্বটা বরাবরই আমার ভালো। যদি এরকম হয় যে তার স্টোরি আইডিয়াটা আমার পছন্দ নয়, যে ওয়েতে সে ভেবেছে, আচ্ছা, আমি যদি সেই স্টোরির উপরই অন্য ওয়ে তাকে দিতে পারি, ডেফিনেটলি সে সেটাকে নেবে এবং একটা অন্য মুখ সেখানে তৈরি হবে, বিষয়টা আরো সুন্দর হলো, তারটাও থাকলো আমারটাও থাকলো। এবার তার ওপর বিচারের ভারটা আমি দিয়ে দিই যে এবার দেখো যে তুমি যেটা বললে আর আমি যেটা বললাম সেটা কিরকম। তো কোনো সময় এমনও হয় যে ওরটাও ভালো লাগছে বা আমারটাও ভালো লাগছে, তখন বলি দু ধরনেরই করে নিয়ে এসো, একটু খাটনি হবে বাট দু ধরনেরই করে দেখো। তার কারণ আমরা সিনিয়র পোস্ট মানে শুধু আমরা চাপিয়ে দেব এটা তো হয় না। আমরা যখন তাদের সঙ্গে কথা বলছি আমাদের উচিত তাদেরকে গাইড করা। যেরকমভাবে আমরা পেয়ে এসেছি, আমরাও প্রচুর ধমক খেয়েছি, বকা খেয়েছি, করেছি, কিন্তু তারপরে আমরা সেটা শিখেছি। তো এই শেখানোটা আমার মনে হয় জুনিয়রদেরও শেখানো উচিত, যাতে বিস্মৃতির মাঝে হলেও কোনো একটা সময় মনে পড়তে পারে যে হ্যাঁ অমুক সময় মহুয়াদি এটা বলেছিল, সেটা আমার ফিউচারে খুব কাজে লাগলো। এই বিষয়টাকে আমি অবশ্যই মান্যতা দিয়ে থাকি। বাহ, দারুণ। আমি শিওর তুমি খুব ভালো লিডার। কাইন্ড অফ। আচ্ছা, এবার আমার মনে পড়ছে আরেকটি বিশ্ববন্দিত বন্ধুত্বের কথা, আর্থার কনান ডয়েলের শার্লক হোমস আর ওয়াটসন। যখন আমরা শার্লক হোমস আর ওয়াটসনের সম্পর্কটা দেখি, সবাই মনে করে শার্লক হোমস এ হিরো, কিন্তু শার্লক হোমস অসম্পূর্ণ যদি ওয়াটসন না থাকে। এবং শার্লক হোমস যে ওয়াটসনের প্রতি কতটা মানে কি বলি স্নেহশীল বা কতটা ভালোবাসা, মানে সেটা বোধহয় ভালোবাসার থেকেও বেশি, মানে বন্ধুত্বের থেকেও বেশি। সেই কথার রেস ধরেই আমরা যাব, আমাদের মধ্যে আজকে আছেন শ্রী অচিন্ত গুপ্ত স্যার। উনি ফর্মার সাব ডিভিশন পুলিশ অফিসার। আর এই আপনার দীর্ঘ পুলিশ জীবনে এরকম কোনো সম্পর্ক তৈরি হয়েছে যেখানে আপনি একেবারে নির্ভরশীল হয়ে গেছিলেন কোনো জুনিয়রের প্রতি, যেমনি আমরা শার্লক হোমস আর ওয়াটসন বলছিলাম, যেখানে সম্পর্কটা শুধু কর্মের মধ্যে নয়, অন্যরকম একটা ভালো লাগা, অবসর সময় কাটা, আবার সেই সময় কোনো কেস নিয়েও ডিসকাশন হচ্ছে, এরকম হয়েছে কি? অ্যাকচুয়ালি আমাদের যে অন্য আঙ্গিকগুলোর থেকে আমাদের কাজের যে সেই জায়গাগুলো একটু অন্যরকম, মানে পারস্পরিক বিশ্বাস যদি না থাকে তাহলে বিপদ সবার। যেরকম ধরুন সাধারণভাবে পুলিশের উপরে সবাই একটু নির্ভরশীল এবং তারাই একটু যখন একটু অসুবিধায় পড়ে যান, যখন যেখানে অন্য আর কোথাও জায়গা থাকে না, হয়তো প্রথমে হয়তো সবাই একটু উন্নাসিক থাকে যে থানায় যাওয়া বা পুলিশের কাছে যাওয়ার থেকে, সেই সময় পৌঁছায় যখন, তখন কিন্তু তাদের একটা নির্ভরতা প্রয়োজন হয়। সেই জায়গাটা আমরা আমাদের জুনিয়রদের বোঝাই যে সেই জায়গার থেকে একটা তৈরি করতে হয়। আমি আমার কর্মজীবনে সারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে চাকরি করার সুবাদে, শুধু শিলিগুড়ি বলবো না, বিভিন্ন গ্রাম এবং যেসব শহরতলিতে চাকরি করেছি, তাতে দেখেছি যে যেরকম আমাদের মধ্যে আপনি যেরকম বললেন যে এখন পুলিশ অফিসারদের এবং তার সাথে তার যে অন্যান্য বিভিন্ন পদে যারা আছেন, তখন সেই জায়গাগুলোতে হয় কি, আপনি কোথাও রেড করতে গেছেন, এবার আপনার এই বিশ্বাসটা থাকতে হবে যে আপনাকে ছেড়ে সে যাবে না বিপদে। সেই আত্মবিশ্বাস যদি নির্ভরশীলতা না থাকে তাহলে খুব বিপদ। সেই জন্য আমরা সবসময় বলি, এমনিতে পুলিশ ডিপার্টমেন্ট খুব বেশি রেজিমেন্টেড, কারণ এটা একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। আমরা বাইরে থেকে যাই মনে করি না কেন, ভেতরে কিন্তু যেরকম সিনিয়রকে সম্মান দেওয়া বা সেইটা একটা নীতিগতভাবেই সেটা মানা হয় সবসময়, যেহেতু একটা ডিসিপ্লিনের। কিন্তু যদি আপনি বিশ্বাসটা না থাকে, আপনি যদি কোথাও রেড করতে গেছেন, এই কদিন আগে একটা ঘটনা হয়েছে, এবার আপনি জানেন যে আপনার পেছনে যে আছে, আপনি জানেন, আপনি বিশ্বাস করতে হবে সে আপনাকে ছেড়ে যাবে না। বন্ধুত্বের মধ্যে সবচেয়ে বড় কথা এটাই, যে বিশ্বাস। পারস্পরিক বিশ্বাস না থাকলে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব, এবার
আমাদের বন্ধুত্ব যেরকম আমি দীর্ঘ সময় চাকরি করতে গিয়ে বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছে বন্ধুত্ব, আমাদের নিজস্ব কলিগদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের জুনিয়রদেরকে আমরা সিনিয়রদের থেকে যে পেয়েছি, আমরা জুনিয়রদের থেকে, উনি যেটা বললেন যে আমরা সিনিয়রদের থেকে একটা গাইডেন্স পেয়েছি, আমরা জানি যে কী করে তাদের গাইড করতে হয়, বন্ধু হতে হয়। বন্ধু না হলে তাকে বলার জুনিয়ররা সেই জায়গায় ভরসা পাবে না যদি বন্ধু না হয়। তাকে গাইড করা, তাকে এখনও বিভিন্ন জায়গায়, আমি ধরুন আজকে 20 বছর আগে যেখানে চাকরি করে এসেছি সেই জায়গায়, বা আজকে 15 বছর আগে যেই অফিসারের সাথে চাকরি করেছি তিনিও আজকে কোনো অসুবিধায় পড়লে আমাকে ফোন করেন। আমি আমার বিভিন্ন সিনিয়রকে ফোন করতে হয় যে যদি কোনো অসুবিধায় পড়ি। তাহলে এই জায়গাটা একটা বন্ডিং, এই বন্ডিংটাকে বন্ধুত্ব, আসলে বন্ধুত্বের উপরে বিশ্বাস না থাকলে, পারস্পরিক বিশ্বাস না হলে বন্ধুত্ব স্থায়ী হয় না। কারণ আমরা আবার আপনি আর একটা কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ধরুন আপনি কথাটা খুব শুনবেন যে পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ, বিভিন্ন টুর্নামেন্ট, কথাটা খুব আজকে হয়তো এত শোনাতে হয়তো ক্লিশে হতে পারে, কিন্তু আমি বলি এটারও প্রয়োজনীয়তা আছে। কারণ মানুষকে বোঝাতে হবে যে এরা সমাজের, আমরা আগে বলতাম যে সমাজের বিভিন্ন বন্ধু যদি হয় তাহলে তার মধ্যে পুলিশ অন্যতম। কারণ আমরা আগে বাইরে থেকে একরকম দেখি, কিন্তু যখন আপনি দেখবেন যে একজন ট্রাফিক পুলিশ হয়তো এই 43-45 ডিগ্রি এই এত গরমেও যখন সে সারাদিন ডিউটি করছে, সে কিন্তু আপনার বন্ধু, সে আপনার বন্ধুত্বের অবশ্যই সে বড় দাবিদার আপনার বন্ধুত্বের। প্রবল বৃষ্টিতেও তারা আছে। তো আমার একটা কথা বলে শেষ করি, আবার ধূপগুড়িতে আমি যখন চাকরি করতাম তখন একটা খুব বড় একটা ইনসিডেন্ট হয়ে যায়, যেখানে অনেক লোক মারা যায়। তারপরে পাবলিকের জনরোষ একটা হয়, তখন যখন এই জনরোষের মাঝখান থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে, যখন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি দাঁড়িয়ে পড়লেন, কারণ তারও অনেক রিস্ক ছিল যে ওখানে দাঁড়িয়ে পড়ার, কিন্তু তিনি গাড়ি করলে বললেন যে না আপনি আসুন। কিন্তু আমি যাইনি, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই যে বন্ধুত্বের হেল্প করা, সেই বন্ধুত্ব আমি কখনো ভুলে যেতে পারি না। সুতরাং আর যারা ছড়িয়ে আছে সব জায়গাতে, আমি খুব লাকি যে আমার প্রচুর বন্ধু চারপাশে হয়েছে এই সারা জীবনে। শুধুমাত্র পুলিশের বলে নয়, পুলিশ এবং আমি খেলাধুলা এবং ফটোগ্রাফিতেও আছি, সবাই এই বন্ধুত্ব, আমি সবাইকে আজকে আন্তর্জাতিক এই বন্ধুত্ব দিবসে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দারুণ। হ্যাঁ, বিশ্বাস বোধহয় একটা বিরাট বড় ভিত্তি বন্ধুত্বের। যেমন আমার পাশে বসে আছেন কবি, আর কবিদের কাছে একটা সব সময় একটা প্রশ্ন চলেই আসে, তাদের ইন্সপিরেশন বা মিউজ। সেটাও তো যাবো রিমিদির কাছে, তার আগে রিমিদির ব্যাপারে একটু বলে নিই। রিমিদি উত্তরবঙ্গের স্বনামধন্য কবি, তার পদ্য এখন উত্তরবঙ্গের গণ্ডি বাইরেও ছড়িয়ে পড়ছে, তার সম্পাদিত পদ্য, তার কাঁথা ও কাহিনী নামেও একটি ভেঞ্চার, শাড়ি নিয়ে, তার কাঁথা স্টিচে। যাই হোক, এবার তোমার কবিতা প্রসঙ্গে আসি, ঠিক আছে? তোমার এরম কোনো সৃষ্টি, কোনো লেখা, কবিতা যেখানে তোমার অনুপ্রেরণা বা মিউজ ছিল কোনো একজন কবি, আর মানে কোনো একজন বন্ধুকে নিয়েই তুমি সেই লেখাটা লিখেছো, এবং তোমার সাথে কথা হচ্ছিল রবীন্দ্রনাথ গান্ধীর সম্পর্কটাও, সেটা সব সময় যে খুব মধুর ছিল তা নয়, কিন্তু পরস্পরের প্রতি সম্মানটা ছিল। মানে বোধহয় বিশ্বাসের পরেই নেক্সট জিনিসটা আসে সম্মান। তা আগে তুমি এটা বলো, তোমার কোনো সৃষ্টি যেটা তুমি বন্ধুকে নিয়ে লিখেছো সেরকম, তারপরে শুনবো এই রবীন্দ্রনাথ গান্ধীর এই যে সম্পর্কটা, যেটা সবসময়, কারণ উনি মানে রবীন্দ্রনাথ গান্ধীর অনেক কিছুকে, গান্ধীর মানে চরকা মুভমেন্ট, অনেক কিছুকেই উনি সাপোর্ট করতে পারেননি। ওনার কনসেপ্ট অফ প্যাট্রিয়টিজম আলাদা, গান্ধীর আলাদা, তো সেক্ষেত্রে সম্মানটা নষ্ট হয়নি। তোমার থেকে শুনবো এবার। শুরুতেই দর্শক বন্ধুদের, বিশ্ব বন্ধুত্ব দিবসে দর্শক বন্ধুদের এবং আমার সহ বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুত্ব প্রসঙ্গে যদি বলতেই হয় বলি, বন্ধুত্ব বন্ধন থেকে তৈরি হয়েছে, একে অপরকে বেঁধে রাখা, এরকম একটা ধারণা থেকেই বন্ধন এবং তার থেকেই বন্ধুত্ব শব্দটা এসছে। তো এবং এগুলো সম্পূর্ণটাই নির্ভর করে সম্পর্কের উপরে। তো সম্পর্ককে যদি আমরা মাটি মনে করি, তো আমার মনে হয় বন্ধুত্ব একটা বৃক্ষ, বন্ধুত্ব একটা বৃক্ষ এবং কাণ্ডও বটে। আর যে
গাছ, তার মধ্যে যে ডালপালা, শাখা প্রশাখা, পাতা, এগুলো হচ্ছে বন্ধুত্বের নানান রকম শেড, লেয়ার, পরত। যেরকম কথাগুলো হচ্ছিল, সবাই বলছিলেন বক্তারা, তারা এই যে সব রকম সব বন্ধুত্ব একরকম হয় না। বন্ধুত্বে নানান রকম লেয়ার রয়েছে। একটা সম্পর্ক লাভ অ্যান্ড হেট, দুটোই রয়েছে একটা সম্পর্কের মধ্যে, এরকম নিয়ে বলছিলাম। হ্যাঁ, এবং আমরা আমাদের জীবনেও প্রতিনিয়ত আমরা কিন্তু সেটা ফিল করি, আমরা উপলব্ধি করি কিন্তু, যে একদম তাই না, যে লাভ অ্যান্ড হেট, তাকে ছাড়া আমার চলছে না, অথচ তাকে আমি খুব বেশি কাছেও নিতে পারছি না। এরকম আমরা জীবনের প্রত্যেক মুহূর্তেই কিন্তু এগুলো উপলব্ধি করি আর কি। তো আমি যদি একটু বড় ওয়েতে দেখি, তাহলে আমরা যদি মানে একটি বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি মনীষীদের কথা, যারা শুধু ব্যক্তি ছাড়িয়ে সমষ্টির কথা ভেবেছেন, তাদের মধ্যে যদি আমরা রবীন্দ্রনাথ নজরুলের কথা যদি ভাবি, উনি রবীন্দ্রনাথের থেকে নজরুল 38 বছরের ছোট, মানে অনেকটা পরের প্রজন্মের, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, যে বন্ধন ছিল, যে বন্ধুত্ব ছিল, আমার মনে হয় সেটা সবাই জানি। এইভাবে যদি আমি এরকম মনীষীদের ক্ষেত্রে আমরা যদি বন্ধুত্বটাকে আমরা যদি ধরি, তাহলে নেতাজি এবং মহাত্মা গান্ধী দুজনের মধ্যে ছিল, হ্যাঁ, এদের মধ্যে ছিল প্রবল বিবাদ, আবার কোথাও যেন শ্রদ্ধা, এই ব্যাপারটা ছিল। কিন্তু এই যে লেয়ার, এই যে বৃক্ষ, তার যে শাখা প্রশাখা, তার যে বহু কৌণিক, আমি যদি এ প্রান্ত থেকে একটা পাতাকে দেখি, দেখব গাঢ় সবুজ, আরেকটা কর্নারে গিয়ে দেখব হালকা সবুজ, এরকম শাখা প্রশাখার যে নানান রকম সবুজের খেলা, এই বন্ধুত্বর মধ্যেও কিন্তু সেই লেয়ারগুলো রয়েছে। তোমার সঙ্গে আমার একরকম বন্ধুত্ব, আবার মহুয়ার সঙ্গে একরকম বন্ধুত্ব অবশ্যই রয়েছে। এটাই তো বন্ধন। আসলে পৃথিবীটা তো একটা গোটা বন্ধনের মধ্যেই আমাদের আবদ্ধ করে রেখেছে না। পৃথিবীর মানে শুরু থেকেই আমরা জানি, একদম আদিতে যদি চলে যাই, মানুষ দলবদ্ধ হয়ে বন্যরা ঘুরে বেড়াতো, তারা কিন্তু দল পছন্দ করত, কখনোই কিন্তু একাকী তাদের চলাফেরা ছিল না। সেই প্রাচীনকালে যখন মানে হোমোসেপিয়েন্স হয়নি, বহু পূর্বের কোটি কোটি বছর আগে অন্য ফর্মে বন্ধুত্ব ছিল, মানে দলবদ্ধ হয়ে বেড়ানোর যে প্রবণতাটা ছিল আর কি। তো এই বন্ধুত্বের ক্ষেত্রে রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধী, তাদের দুজনেরও কিন্তু অন্বেষণ ছিল সত্য, প্রচুর তাদের মতপার্থক্য ছিল, কিন্তু প্রচুর মতপার্থক্য ছিল, কিন্তু একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা বন্ধুত্বের একটা লেয়ার। এইভাবে বন্ধুত্বকে আমরা বহু কৌণিক জায়গা থেকে যদি দেখি, আমরা কিন্তু এই পরিচয়টা পাই, এবং সেটা যদি আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের প্রতিনিয়ত আমাদের সংসারে, ছোট্ট একটা সংসার, সেখানে কিন্তু আমার ছেলের নানান রকম ক্যারেক্টার, তার সঙ্গে কিন্তু আমি একরকম ব্যবহার করছি, আবার মেয়ের আরেক রকম চরিত্র, এই যে হাজবেন্ডের সঙ্গে আমরা যে এই যে খেলাগুলো খেলছি, এই যে বলছি না যে রাজনীতি, প্রত্যেকটি মানুষ কিন্তু রাজনীতিবিদ। আমি রাজনীতি বিশ্বাস করি না, সে হয় না। সেই জন্য আর কি আমার মনে হয় যে এই বন্ধুত্বের লেয়ারগুলো নানান রকমের হয়ে থাকে। এই আর কি বন্ধুত্ব নিয়ে এই রকমভাবে প্রচুর হাজার হাজার বন্ধুত্ব এরকম উদাহরণ দেওয়া যায়। যদি আমরা মহাভারতে, আমরা যদি পুরাণে ফিরে যাই, সেই জায়গাটাও আমরা যদি দেখি, দ্রৌপদীর যে পঞ্চস্বামী, 5 জনের সঙ্গে 5 রকম ভাবে উনি ব্যবহারগুলো করছেন। নকুল সহদেবের সঙ্গে তার দেবরের মতো সম্পর্ক ছিল, অর্জুনকে বেশি ভালোবাসতেন, কিন্তু অর্জুনেরও আরো 2 জন স্ত্রী ছিলেন বা 3 জন স্ত্রী ছিলেন, কিন্তু সেই তার সঙ্গে একটা হাহাকার, অথচ গভীর প্রেম। আবার কোথাও বিপদে পড়লে ভীম তার রক্ষাকর্তা, এই ব্যাপারটা ছিল ঠিক। আর যুধিষ্ঠিরের সঙ্গে ছিল একটা শ্রদ্ধার সম্পর্ক। একদম এই যে বন্ধনটা, এই যে এটাও বন্ধুত্ব। একদম হ্যাঁ, আসবো আমরা তোমার কবিতা শুনবো পরে। আচ্ছা, আমরা দেখছিলাম, শুনছিলাম
শিলিগুড়ির 3 জন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে তাদের মাপকাঠিতে বন্ধুত্ব। আপনারা দেখছেন সিসিএন বিনোদনের নিবেদন, চাইছি তোমার বন্ধুত্ব। এবার আমরা আবার তোমার কাছেই যাব একটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন নিয়ে। ওকে, দেখো, ইংলিশে একটা কথা আছে যেটা আমরা ছোটবেলায় স্কুলে প্রচণ্ড শুনতাম, কারণ আমাদেরকে স্কুলে বলা হতো সবার বন্ধু হয়ে থাকবে, বি আ ফ্রেন্ড অফ অল, মানে তো এটা বোধহয় কোনো প্রচলিত কথা, মানে কোনো উদ্ধৃতি নয় যে ফ্রেন্ড অফ অল ইজ এ ফ্রেন্ড অফ নান, মানে সবার বন্ধু আলটিমেটলি কারো বন্ধু নয়। তোমার টেক কি এতে বলো? এরকম আমি খুব কম পেয়েছি, আর এই ধরনের ক্যারেক্টার যাকে পেয়েছি তাকে আমার খুব একটা সুবিধার বলে মনে হয়। I agree with you totally, absolutely. ভালো ব্যবহার আমরা সকলের সঙ্গে রাখতে পারি, তাই না? ভালো ব্যবহার রাখলাম, মুখে ভালো কথা বলতে কোনো অসুবিধে নেই। যদি আমার তার সঙ্গে ভালোর ওপরে একটু বন্ধু হয়, তাহলে আমার যদি মনে হয় যে তার এটা ত্রুটি বা বিচ্যুতি ঘটছে, এটা হলে তিনি তার যে সারাউন্ডিং যারা আছেন তাদের সঙ্গে তার সম্পর্কটা খারাপ হতে পারে, তাহলে আমি তাকে বলতে পারি। কিন্তু আমি যদি অগ্রণী ভূমিকা নিয়ে তার জীবনে একটা প্রেশার ক্রিয়েট করতে চাই, সেটা খারাপ। আবার সকলের বন্ধু সে কারোরই বন্ধু নয়, একদম ঠিক। এই ধরনের ক্যারেক্টার পছন্দ নয়। কিন্তু এক্ষেত্রে আবার একটা কথা আছে, যদি আমরা ঈশ্বরকে সকলের বন্ধু ভাবি, তাহলে তিনি তো সত্যিই সকলের বন্ধু, এবং একদম বিনা কানে বিনা কথা বলে তিনি থাকেন। তো তাকে আমরা যা খুশি তাই বলতে পারি, ইভেন গালাগালিও করতে পারি যে তুমি এটা করে দাওনি, এই জন্য তোমার পুজো আজ থেকে বন্ধ, এরকমটাও হয়েছে। কিন্তু বন্ধুত্ব আমার কাছে, যেহেতু টম এন্ড জেরি তুমি বলেছো, আমার কাছে বন্ধুত্বটা খানিকটা ডোরেমন, নোবিতা, জিয়ান, সুজুকা এদের মতন বন্ধুত্ব আমার মনে হয় যে এই বন্ধুত্বটা সব থেকে ভালো। নোবিতার সঙ্গে জিয়ানের একটা দাকুড়াল সম্পর্ক, কিন্তু কোনো বিপদে পড়লে নোবিতা আবার কাঁদতে কাঁদতে ডোরেমনের কাছেই যায় যে জিয়ান খুবই বিপদে পড়েছে, প্লিজ কিছু করো, তোমার পকেট থেকে কিছু একটা বের করো, একটা গেজেট যেটা দিয়ে ওকে উদ্ধার করা যায়। তো এই যে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, এবং তার সঙ্গে এই যে ডোরেমনের উপর নির্ভরতা, পকেট থেকে কিছু একটা গেজেট বের করো, তো মাঝে মধ্যে আমি নিজেকেও একটা ডোরেমনের মতন মনে করি যে সংসার চালাতে গিয়ে বা প্রতিষ্ঠানে সিনিয়র জুনিয়রদের সঙ্গে সহাবস্থান করতে গিয়ে, কারণ শুধু তো জুনিয়রদের সঙ্গে কাজ নয়, সিনিয়রদের সঙ্গে কাজ। এবার যখন তুমি দেখছো যে তোমার সিনিয়র এই কথাটা মনে হয় পছন্দ করছে না, যখন এটা মনে হচ্ছে যে তিনি খুব সম্ভবত এটাকে তার ইগোতে নিয়ে নিচ্ছেন, যে হ্যাঁ ও নিজের পোস্টের বলে বলিয়ান হয়ে আমাকে এই কথাটা বলছে, তো সেটা না করে খুব সুন্দর এবং ডিপ্লোম্যাটিক্যালি প্লেস করে দিয়ে তুমি যেটা ভালো বোঝো করো, তুমি যেটা ভালো বোঝো করো। এবার তুমি যেটা ভালো বোঝো করো বলার সঙ্গে সঙ্গে তার মনে হলো যে না, ওর কাছ থেকে একটা পরামর্শ নিয়ে নি, আমি তো আমার ওয়েটা করবো, একটা পরামর্শ নিয়ে নি। তো এইভাবেও কাজটা হয়, মানে একেবারে খুব ডমিনেটলি না করলেও এইভাবে এই বন্ধু, আমি কাজের ক্ষেত্রে বন্ধুত্বের কথাটাকে এইভাবে করি। আর সংসারের ক্ষেত্রে অবশ্যই আমার হাজবেন্ড আমার বন্ধু, আদারওয়াইজ এই জায়গাটায় হয়তো পৌঁছানো যেত না। কারণ প্রচুর পুরুষ আছেন যারা আফটার ম্যারেজ, সে যতই নিজেদের পছন্দের বিয়ে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তারা বলেন যে না, সংসারটাই তোমার প্রায়োরিটি। এরকম বললে পরে সত্যি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। হাজবেন্ড সব থেকে বড় বন্ধু, এবং তাকে ওই ভগবানের মতন যা খুশি বলা যায়, গালাগালিও করা যায়, আবার দেন রিটার্ন ফিরে আসা যে হ্যাঁ না ঠিক আছে, তো এটা চলে। তো এইভাবে রিলেশনশিপটা এই ওয়েতেই নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। আমার যারা দর্শক বন্ধুরাও আছেন, ইভেন সিসিএন, তার মধ্যে তোমার হাজবেন্ডও আছে, হ্যাঁ অবশ্যই সিসিএন সংবাদ এবং বিনোদনের যারা দর্শক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আমাদের এরকমই সম্পর্ক। লাইভ অনুষ্ঠানে তারা কমেন্ট লেখেন এবং তার আমরা যথোপযুক্ত আনসার দেওয়ার চেষ্টা করি, এবং তারাও আমাদেরকে ভাবেন যে হ্যাঁ এদের কাছে লিখলে ঠিকঠাক আনসারটা পাওয়া যাবে। তো এই রিলেশনশিপ এবং এই বন্ধুত্বটাকেও আমি খুব পছন্দ করি। থ্যাংক ইউ স্যার। আপনাকে এবার আমি 3টে অপশন দেব, আপনাকে একটা অপশন বলতে হবে বেস্ট এবং কেন, ঠিক আছে? অপশন 1, দুটো পুরুষের মধ্যে বন্ধুত্ব। অপশন 2, দুটো মেয়ের মধ্যে বন্ধুত্ব। অপশন 3, নারী পুরুষ বন্ধুত্ব। কোনটা আপনার মনে হয় ভেরি স্ট্রং, মানে কোনটা আপনার মনে হয় ট্রু ডেডিকেশন থাকে? অ্যাবসলিউটলি আপনার ভিউ। আমার ভিউ, নারী পুরুষের বন্ধুত্বকে আমি বলি, কারণ আমার একটা শুধু বন্ধুত্বের জায়গার সাথে আর কিছু একটা টান থাকে, সেজন্য আমার কাছে অবশ্যই নারী পুরুষের বন্ধুত্ব একটা অন্য মাত্রা আছে। তার মানে এটা নয় যে
পুরুষ পুরুষের বন্ধুত্ব হতে না, না, পারে সেটা হতে পারে না, কখনোই সেটা না। রাইট রাইট, এটাও admitted। কারণ আমার যত বন্ধু বেশিরভাগই তার মানে একটা হচ্ছে- সম্ভাবনা কিন্তু আছে যেহেতু আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে। হতে পারে হয়েছে। অ্যাকচুয়ালি কি হলো, আমার স্ত্রীর সাথে আমার আমি যখন ক্লাস 5 থেকে পড়ি তখন থেকে আমার সাথে পরিচয়, ও, love অ্যাকচুয়ালি marriage। বন্ধুত্ব। তো সেটা বন্ধুত্বই ছিল, তো সেই জন্য তার একটা অন্যরকম টান থাকে, সেটা সেই জন্য অবশ্যই বলি। কিন্তু আমার বেশি বন্ধু যেটা জায়গা, সেটা সবই বেশিরভাগই ছেলেদের সাথে। বাহ, দারুণ। রিমিতি, তুমি সবটাই বলেছিলে হলো। দুটো কবিতা শোনাবে বন্ধুকে বন্ধু। নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধু, অমৃত ও বিষ, দুটো টুকরো রয়েছে। ফেলে দেওয়া এক অধ্যায়ের কথা মনে পড়ে আজকাল, যেন ছুঁয়ে ফেলি মাঝে মাঝে, যেন উজ্জ্বল আভার মতো বিষাদ উদযাপন। এখন দিন রাত প্রায় এক হয়ে গেছে, কেউ আর আলাদা করে ভাবায় না। পাখি যে কখন কুলায়ে সঙ্গমে যায় জানা নেই। সংযম ঘন হয়ে আলোতে পেতেছে করতল। সরু রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, বুনো গন্ধে মিশে যায় প্রাচীন ঘ্রাণ। চায়ের বাগান যেন বহুদূর বিস্তৃত সবুজ বিছানা। মান্ডির মেয়ে বাগানের বাসে স্কুলে যায়, ছিনাত পুরুষ মাইনর গায়ের গন্ধে ছুটে এসে প্রকৃতি হাতড়ায়। এইসব আজকাল ছিঁড়ে খুঁড়ে খায়। বয়ঃসন্ধির কথা মনে পড়ে খুব, মনের ভেতর অজস্র মন এসে হাত ধরে বন্ধুর মতো। শেষ টুকরো, ছোট্ট টুকরো, এটা ওই বন্ধুত্বের পরত নিয়েই। এসব চাতুর্য যতই শিল্পিত হোক না কেন, গোছানো অমৃতের পরতের মাঝে নীরব বিষের কুচি হয়ে লেগে থাকে। কুচিতে কুমন্ত্রণার কুর্চি ফুল, মুখে পড়ছে না কাজু ও কিসমিসের মতো, অথচ গোলাপ জলের ঘ্রাণে অঘ্রাণের নবান্নের পাকা আমন। যতটাই বর্ণাঢ্য পরিষেবা, ততটাই তলে তলে তলানিটুকুও কেড়ে নাও কৌশলে। আমি তাকে যদি বন্ধু বলে সম্বোধন করি, তুমি গ্রহণ করবে তো? অবশ্যই গ্রহণ করব। দারুণ কবিতা, দারুণ খুব দারুণ ভালো। দারুণ, খুব সুন্দর। যাই হোক, এবার আমাদের ইতি টানতে হবে। নিশ্চয়ই। আপনারা শুনছিলেন সিসিএন বিনোদনের নিবেদন চাইছি তোমার বন্ধুত্ব। আমরা অনেক বিষয়, মানে বন্ধুকে অনেক কৌণিক ভাবে দেখলাম, অনেক দৃষ্টিকোণ থেকে। আর এই যে তোমরা স্বামী স্ত্রীর প্রসঙ্গে বন্ধুত্ব আনলে, আমার মনে হয় সব সম্পর্কের ক্ষেত্রেই বোধহয় একটা কম বেশি বন্ধুত্ব থাকে। গুরু শিষ্য, ভাই বোন, বাবা মা, সব ওটা ছাড়া বোধহয় সব সম্পর্কই অসম্পূর্ণ। যাই হোক, আর এবার তোমাদের উদ্দেশ্যে আমি একটা টোস্ট রেস করছি। চিয়ার্স টু ফ্রেন্ডশিপ, চিয়ার্স টু তোমাদের ফ্রেন্ডস, আরো নতুন বন্ধু হোক তোমাদের। আর দর্শক বন্ধুদের জন্য মাত্র তো কটা দিন, 4 দিনের জন্য পৃথিবীতে আসা, মিলেমিশে থাকুন, বন্ধুত্ব বাড়ান। যাওয়ার সময় একটা বন্ধুও যদি থাকে, আর সেটা 100টা শত্রু থাকার থেকেও অনেক বেশি ভালো। ভালো থাকবেন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আপনাদের সবাইকে।